প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তো আমাদের যে কোর্সটা আমরা দেখছিলাম, কোর্সের নাম আমরা জানি মাইক্রো ইকোনমিক্স। তো আজকের আমাদের এটা 6 নম্বর চ্যাপ্টারের ফার্স্ট লেকচার। তো আমাদের চ্যাপ্টারের নাম আমরা জানি ইনপুট আউটপুট। এটা অনেকটা ইনপুট আউটপুট অ্যানালাইসিসও বলা হয়। তো এখন আমরা দেখি আজকের যে টপিক গুলো আমরা এখান থেকে দেখতে চাই, তার মধ্যে আমাদের শুরুর টপিকটা আমরা দেখছি যে আসলে হোয়াট ইজ ইনপুট আউটপুট অ্যানালাইসিস, অর্থাৎ ইনপুট আউটপুট অ্যানালাইসিস বলতে আমরা কি বুঝি। এটা আমাদের 4 মার্কস এর কোশ্চেন থাকে, এটা আলাদাভাবে আসে। তো এরপরে আমরা দেখছি যে এক্সপ্লানেশন অফ ইনপুট কোএফিসিয়েন্ট এন্ড ইনপুট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তো এই কোশ্চেনটা আসলে থাকবে হলো আমাদের এই 3 নাম্বার কোশ্চেনের সাথে, এবং এটা এই দুটো মিলে আমাদের 10 নাম্বার কোশ্চেন থাকে আর কি মোটামুটি। তো এরপরে আমরা দেখতে চাই যে ম্যাথামেটিক্যাল এক্সাম্পল অফ ইনপুট আউটপুট মডেল। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হলো ইনপুট আউটপুট অ্যানালাইসিস কাকে বলে, উপকরণ উৎপাদন বিশ্লেষণ কি, সেটা আমরা দেখতে চাই। তারপরে আমাদের এখানে দেয়া আছে যে উপকরণ সহগ বলতে কি বোঝানো হয়, এবং উপকরণ সহগ ম্যাট্রিক্স এর ধারণা আমরা এখান থেকে ব্যাখ্যা করতে চাই। তারপরে আমরা একটা গাণিতিক উদাহরণ দিতে চাই ইনপুট আউটপুট মডেলের, অর্থাৎ উপকরণ উৎপাদন মডেলের যে গাণিতিক উদাহরণ আমরা আছে সেটা কিভাবে আসে সেটা আমরা দেখতে চাই। তো এখন এখান থেকে আমাদের যে অ্যানালাইসিস সেটা আপাত দৃষ্টিতে আমাদের কাছে সহজ, কিন্তু যদি আমরা এখান থেকে ক্রেমার্স রুল বা ম্যাট্রিক্স এর শুরুর ধারণাগুলো আমরা জানি, তাহলে দেখা যাবে কি টপিক গুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো আমরা জানি যে অনেক সেকেন্ড ইয়ারে অনেকেই আমাদের এই টপিক গুলো পড়ে এসছে, আমাদের ক্রেমার্স রুল কি, ম্যাট্রিক্স কি, সেগুলো তারা সেকেন্ড ইয়ারে পড়ে এসছে। তো এখান থেকে একটু হালকা আমাদের ঝালাই করে নিলে আমাদের এই টপিক গুলো কভার হয়ে যাবে, এবং আমরা জানি এই টপিক গুলো অনেকটা আমাদের সেকেন্ড ইয়ারের সঙ্গেও যায় আর কি, এটা সেকেন্ড ইয়ারেও ছিল এবং এখান থেকে কোশ্চেন আসে আমরা জানি। তো যাদের ল্যাকিংস আছে তাদের জন্য ক্লাসটা গুরুত্বপূর্ণ, যারা সেকেন্ড ইয়ারে এখানে ফুল ক্লাস করতে পারেনি তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। তো ওই আমার মনে হয় তোমরা তোমাদের রোল নাম্বারটা এখানে একটু লিখে দাও আর কি চ্যাট বক্সে, তাহলে আমার সুবিধা হয়। তোমরা তো নিশ্চয়ই জানো কিভাবে চ্যাট বক্সে লিখতে হয়। যারা কম্পিউটারে বসছো তারা দেখো যে তোমাদের রাইট হ্যান্ড কর্নারে উপরে দেখো চ্যাট লেখা আছে, ওখানে রোল নাম্বারটা লিখে দিলে আমি সেভ করে নিতে পারবো। তাতে সুবিধা হয়, কে কে ক্লাস করেছে একটা রেকর্ড থাকবে। তো আর হলো যাদের মোবাইল ফোন আছে তাদের বোধহয় রাইট হ্যান্ডের নিচে 3টা ডট দেয়া থাকে, ওখানে বোধহয় চ্যাটে লেখা যায়। তো এখন আমরা আসি আমাদের আজকের আওয়ালকে দেখছি না। তো আমাদের আজকের আমরা বিশ্লেষণে যাই। তো আমরা বলছি যে উপাদান উৎপাদন বিশ্লেষণ। তো যখন আমরা এই উপাদান উৎপাদন বিশ্লেষণ করছি, তখন এখানে আমাদের দুটো জিনিস চিন্তা করতে হবে। এক এক আমরা বলছি উৎপাদন। তো যে উৎপাদন আমরা চিন্তা করছি সেই উৎপাদনটা নিজে একটা উৎপাদন, এবং সেটা আবার উপকরণ হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা এক্সাম্পল এখনো যাইনি, এক্সাম্পলে গেলে এটা ক্লিয়ার হবে। আরেকটা আমরা বলছি আরেকটা উপাদান আছে, সেটাকে আমরা বলি প্রাথমিক উপাদান। তাহলে আমাদের দুটো উপাদান আমরা এখানে বলছি, একটাকে আমরা বলছি যে আমাদের উৎপাদিত উপাদান, আরেকটাকে আমরা বলছি প্রাথমিক উপাদান। তাহলে উৎপাদন যে আমরা বলছি উপাদান উৎপাদন, তো উপাদান উৎপাদন বললে উপাদানকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হলো উৎপাদিত উপাদান, আরেকটাকে আমরা বলছি প্রাথমিক উপাদান। তাহলে এই দুটো জিনিস। আর এটার সঙ্গে উৎপাদনটা কি সেটা আমরা দেখতে চাই, কারণ উৎপাদনটা নিজে উপাদান হিসাবে ব্যবহৃত হতে পারে, আবার উৎপাদন হিসাবে ভোক্তাও সেটা ব্যবহার করতে পারে। যেমন আমরা এখানে দুটো ইন্ডাস্ট্রি নিচ্ছি, যদি ইন্ডাস্ট্রিতে আসি তাহলে এখানে দেখছি কি এখানে আমাদের দেয়া আছে দুটো ইন্ডাস্ট্রি। এখন তোমরা কনসেন্ট্রেট করো, এটাকে আমরা বলছি একটা ইলেকট্রিসিটি, অর্থাৎ আমরা বিদ্যুতের উৎপাদন দেখছি, এখানে একটা বিদ্যুৎ সেক্টর আমরা বলতে পারি। আর এখানে আমরা বলছি গ্যাস সেক্টর। তাহলে আমরা বললাম কি উপাদান উৎপাদন বিশ্লেষণের ক্ষেত্রে আমরা দুটো ইন্ডাস্ট্রি নিয়েছি, একটাকে আমরা বললাম, হ্যাঁ এখানে আমরা মোটামুটি সবার চ্যাটটা পেয়ে গেছি, আমরা রোল নাম্বার গুলো পেয়েছি। আমরা এখন এটাকে একটু সেভ করে নিই, তারপরে আমরা অ্যানালাইসিসে আসছি। তো এখানে আমরা দুটো ইন্ডাস্ট্রি পেয়েছি, একটাকে আমরা বলছি বিদ্যুৎ শিল্প আর একটাকে আমরা বলছি গ্যাস শিল্প। তো আমরা যখন গ্যাস আর বিদ্যুৎ নিয়েছি তখন আমরা বলছি যে এই যে আমাদের ইলেকট্রিসিটি, এই ইলেকট্রিসিটি উৎপাদনটা এটা আসলে কি হতে পারে। যেমন আমি যদি বলি যে এই যে ইলেকট্রিসিটির উৎপাদন, এই ইলেকট্রিসিটি যে উৎপাদিত হয়েছে বিদ্যুৎ, সেই বিদ্যুৎটা কে ইউজ করছে? গ্যাস সেক্টর ইউজ করছে। ভেরি কেয়ারফুল, আমাদের গ্যাস উৎপাদন করতে কি লাগছে? ইলেকট্রিসিটি লাগছে। অথবা যদি আমরা এটা বলি গ্যাস যে আমাদের উৎপাদন হচ্ছে, গ্যাস যে আমরা প্রডিউস করেছি, সেই গ্যাস যে একটা উৎপাদন সেটা কিন্তু উৎপাদন করতে হচ্ছে, সেই উৎপাদনটা আবার কে ইউজ করছে? ইলেকট্রিসিটি ইউজ করছে। তাহলে গ্যাস উৎপাদন কিন্তু সেটা কি হিসাবে ইউজ হচ্ছে? উপাদান হিসাবে ইউজ হচ্ছে। আবার ইলেকট্রিসিটি একটা উৎপাদন, এই যে আমাদের বিদ্যুৎ শিল্প, সেই বিদ্যুৎ শিল্পের উপাদান, অর্থাৎ কিছু পরিমাণ বিদ্যুৎ আমাদের গ্যাস উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। এখন কথা হলো এই যে আমাদের শুধু কি গ্যাস উৎপাদনের জন্য আমাদের ইলেকট্রিসিটি প্রয়োজন, বা শুধু গ্যাস প্রয়োজন? যেমন আমি যদি বলি ইলেকট্রিসিটি উৎপাদনের জন্য ইলেকট্রিসিটিও লাগছে আবার গ্যাসও লাগছে, শুধু কি ইলেকট্রিসিটি আর গ্যাস?
নাকি অন্য কোনো কিছু লাগছে? তাহলে যদি আমরা বলি যে এই উপাদানগুলো যেটা উৎপাদিত আছে সেটা একটা আছে, আর হয়তো আমাদের প্রাথমিক উপাদান লাগছে। তো প্রাথমিক উপাদান হিসাবে আমরা কাকে নিয়েছি এখানে? প্রাথমিক উপাদান হিসাবে আমরা শ্রমকে বিবেচনা করেছি। বি ভেরি কেয়ারফুল। আমি জানি না আজকের আমাদের ক্লাস শেষ করতে পারবো কিনা। তো শেষ না হলে আমরা আবার পরের ক্লাসে কন্টিনিউ করব। তাহলে আমরা বলছি কি, যেমন আমি যদি বলি যে আমাকে উদাহরণ দিতে বলা হলো যে আচ্ছা, ক্যান ইউ গিভ অ্যান এক্সাম্পল অফ ইনপুট আউটপুট অ্যানালাইসিস অফ ইলেকট্রিসিটি, তখন আমি বললাম যে ইলেকট্রিসিটি নিজে একটা উৎপাদন। তো সেই যে নিজে একটা উৎপাদন, এই ইলেকট্রিসিটি উৎপাদনের জন্য আমার কি কি লেগেছে? আমার ইলেকট্রিসিটিও লেগেছে, আবার গ্যাসও লেগেছে। তার অর্থ কি, গ্যাস নিজে একটা প্রোডাকশন, সেটা আমি ইলেকট্রিসিটি উৎপাদনের জন্য নিয়ে আসছি। আবার ইলেকট্রিসিটি যে প্রডিউস হচ্ছে সেই প্রোডাকশনের জন্য আমার আবার ইলেকট্রিসিটিরও প্রয়োজন হয়েছে। অর্থাৎ ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য বিদ্যুৎ নিজে আবার উপাদান হিসাবে ব্যবহৃত হচ্ছে, আবার অন্য সেক্টর থেকে সে গ্যাসকে কাজে লাগিয়েছে। তাহলে এখানে আমরা দেখলাম যে উপাদান আর উৎপাদন দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। কিন্তু শুধু কি এখানে উপাদান হিসাবে গ্যাস আর ইলেকট্রিসিটি, নাকি অন্য কোনো কিছু আছে? তাহলে সেই অন্য কোনো কিছুকে আমরা বলছি প্রাথমিক উপাদান। তাহলে সেই প্রাথমিক উপাদানটা এখানে শুধু বিবেচনা করা হয়েছে, এখানে শ্রমিক হলো প্রাথমিক উপাদান। তো এখন আমরা যদি আসি, এই যে ইলেকট্রিসিটি উৎপাদন আমরা করেছি, সেই উৎপাদনটা কি শুধু নিজের কাজেই ব্যবহার করেছে, নাকি সেটা অন্য কেউ ব্যবহার করছে? তাহলে ইলেকট্রিসিটি আমরা জানি যে ইলেকট্রিসিটি উৎপাদনে ব্যয় হয়েছে কিছুটা, আবার ইলেকট্রিসিটি আমাদের গ্যাস উৎপাদনে ব্যয় হয়েছে কিছুটা, আবার ইলেকট্রিসিটি আমরা বাসা বাড়িতে বা অন্য কোথাও ভোক্তার চাহিদা হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা দেখছি কি, এখান থেকে যে জিনিসগুলো আমরা পেলাম, এই যে ইলেকট্রিসিটি, এই ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য বা প্রোডাক্ট প্রডিউস করার জন্য আমাদের ইলেকট্রিসিটি প্রয়োজন হচ্ছে। অর্থাৎ ইলেকট্রিসিটি যা প্রডিউস হচ্ছে তার একটা অংশ ইলেকট্রিসিটি নিজে কনজিউম করেছে উপাদান হিসাবে, আরেকটা অংশ গ্যাস সেক্টর ইউজ করেছে, আরেকটা অংশ আমরা ভোক্তারা ইউজ করেছে। আর সেক্ষেত্রে উপাদান কি কি লেগেছে? উপাদান লেগেছে ইলেকট্রিসিটি লেগেছে, গ্যাস লেগেছে, এবং আমাদের প্রাথমিক উপাদান লেগেছে। তাহলে গ্যাসের ক্ষেত্রেও তাই, গ্যাস উৎপাদনের জন্য কি কি লেগেছে? গ্যাস লেগেছে, ইলেকট্রিসিটি লেগেছে, আর প্রাথমিক উপাদান লেগেছে। এখানে আমরা প্রাথমিক উপাদানটা ওভাবে দেখাইনি, প্রাথমিক উপাদান লেগেছে। আর এই গ্যাসটা আমরা কি করছি, গ্যাসের উৎপাদনটা আমরা ধরলাম গ্যাসের উৎপাদনের যে পরিমাণ উৎপাদন হয়েছে সেটা ইলেকট্রিসিটি ইউজ করেছে, গ্যাস ইউজ করেছে, আর আমরা বাসা বাড়িতে গ্যাস ইউজ করছি। অর্থাৎ যে পরিমাণ উৎপাদন হচ্ছে তার একটা অংশ সে নিজে ইউজ করছে, একটা অংশ অন্যান্য ইন্ডাস্ট্রি ইউজ করছে, এবং বাকিটা ভোক্তার চাহিদা হিসাবে, চূড়ান্ত চাহিদা, যেটাকে ভোক্তা চাহিদাকে আমরা বলি চূড়ান্ত চাহিদা, চূড়ান্ত চাহিদা হিসাবে ব্যবহৃত হচ্ছে। তো এই পর্যন্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাতে হবে। আমরা শেষ 2-3 মিনিট একটা সময় দেওয়ার চেষ্টা করবো। তো এখানে আমরা ওই ব্যাখ্যাটাই দেওয়ার চেষ্টা করেছি, যেটা নিজে একটা আউটপুট, সেটা আবার ইনপুট হিসাবে ব্যবহৃত হয়, আবার অন্য সেক্টরের ইনপুট হিসাবে সে কাজে যোগদান করে, সেটা আমরা এখান থেকে ব্যাখ্যা দিলাম। তো এখন আমরা আসি, এই যে ইনপুট আর আউটপুট, এই মডেলটাকে আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি। তো যে উদাহরণটা আমরা নিয়েছি সেই উদাহরণটা আমরা দেখি এখানে। এখানে আমরা দেখি আমাদের এখানে সেই ব্যাখ্যাটাই লেখা আছে। আমি মনে করছি যে আমাদের স্টুডেন্টরা সবাই এটা ডাউনলোড করেছে। তো এখানে আমরা দেখি যে আমরা ধরলাম এখানে কি কি নিয়েছি, শিল্প নিয়েছি। তো আমরা এখানে আগে বলেছিলাম গ্যাস আর ইলেকট্রিসিটি, সেটা না বলে আমরা বললাম যে এ হলো আমাদের একটা শিল্প আর বি একটা শিল্প, দুটো শিল্প আমরা এখানে নিয়েছি। তো এখানে নিচ্ছি আমরা এ শিল্পে ব্যবহৃত উপাদান, এখানে নিচ্ছি আমরা বি শিল্পে ব্যবহৃত উপাদান, এখানে হলো চূড়ান্ত চাহিদা। তো আমরা যদি এভাবে দেখি যে আমাদের এখানে মোট উৎপাদন কত হচ্ছে এ শিল্প থেকে, তাহলে আমরা ধরলাম ইলেকট্রিসিটির মোট উৎপাদন হচ্ছে 500 একক। 500 একক মোট উৎপাদন হচ্ছে। ইলেকট্রিসিটির একক কিলো ওয়াট, ওয়াট আওয়ার এভাবে হতে পারে। তাহলে আমরা ধরলাম ইলেকট্রিসিটি যা প্রডিউস হচ্ছে সেটা 500 ইউনিট। তাই 500 ইউনিট কিভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে আমরা দেখি। তো সেই 500 ইউনিট কিন্তু সব চূড়ান্ত চাহিদা হিসাবে ব্যবহৃত হয়নি। দেখছি যে ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য ইলেকট্রিসিটি নিজেই 50 ইউনিট নিজেই কনজিউম করেছে, এই যে এ শিল্পে ব্যবহৃত উপাদান। তাহলে এই যে 500 ইউনিট প্রডিউস হচ্ছে তার 50 ইউনিট কিন্তু সে নিজেই ব্যবহার করেছে। এরপর আমরা বলছি কি 350 ইউনিট বি শিল্প এখান থেকে নিয়েছে। অর্থাৎ বি শিল্প যে গ্যাস প্রডিউস করছে, সেই গ্যাস প্রোডাকশনের জন্য তার এখান থেকে নিতে হচ্ছে 350 একক। তার মানে সব মিলে কত খরচ হয়ে গেছে? মোট উৎপাদন ছিল 500, 500-এর মধ্যে 400 খরচ হয়ে গেছে। নিজে ব্যবহার করেছে, অন্য ব্যবহার করেছে 350। বাদ বাকি আছে 100। সেই বাদ বাকি কে ভোগ করছে? সেই বাদ বাকি চূড়ান্ত চাহিদা হিসাবে ব্যবহৃত হচ্ছে। আর এখান থেকে সেই ইনপুট হিসাবে আমরা দেখছি কি সে, এবার আমরা আসি তার পরেরটাতে আসি। এবার আমরা দেখি বি শিল্প। তাহলে বি শিল্প সে কি কি করছে? তাহলে বি শিল্পের মোট উৎপাদন আমরা এখানে দেখছি 240 একক। যেটা গ্যাস শিল্প, গ্যাস শিল্পের ইউনিট হিসাবে ব্যবহৃত হয়। আমরা ধরলাম কিলো, কেজি হিসাবে ব্যবহৃত পারে, 240 কেজিও হতে পারে। তাহলে ধরলাম 240 কেজি গ্যাসের মধ্যে 80 কেজি গ্যাস কে ব্যবহার করছে? এ শিল্প ব্যবহার করছে উপাদান হিসাবে। আর সে নিজে ব্যবহার করছে এই যে বি শিল্প। তাহলে বি শিল্প নিজে ব্যবহার করছে কত? 40। আর বাসা বাড়িতে ব্যবহৃত হচ্ছে ধরলাম 120 কেজি। তাহলে আমরা সব মিলে পেলাম কত? 240। এখন আমরা যদি বলি তাহলে এ শিল্প কি পরিমাণ উপাদান ব্যবহার করছে, তাহলে এ শিল্প উপাদান হিসাবে কতটুকু ব্যবহার করছে, তাহলে আমরা দেখি এখান থেকে। তাহলে এখানে আমাদের
আচ্ছা, ওইখানে রোল নাম্বারটা, অথবা যদি তোমাদের এখানে কারোর বুঝতে সমস্যা হয় তোমরা এখানে আমাকে মেসেজ দিতে পারবো, বুঝতে না পারলে আমি রিপিট করবো। তাহলে এখানে আমরা দেখছি কি যে এ শিল্প তার উপাদান হিসাবে কতটুকু ব্যবহার করছে। তাহলে আমি দেখছি যে এ শিল্পে ব্যবহৃত উপাদান কতটুকু, এই যে এ শিল্প নিজের থেকে নিয়েছে 50, বি শিল্প থেকে নিয়েছে কত, 80, আর শ্রমিক হিসাবে সে নিয়েছে 20। তাহলে এখানে তার এটা হলো তার উপাদান হিসাবে সে ব্যবহার করছে। আর বি শিল্প উপাদান হিসাবে কতটুকু ব্যবহার করছে, 350 ইউনিট সে ইলেকট্রিসিটি ব্যবহার করছে, 40 ইউনিট নিজের থেকে নিয়েছে সে গ্যাস, আর 80 ইউনিট সে শ্রমিক হিসাবে নিচ্ছে আর কি। তাহলে এখানে শ্রমিকের মোট পরিমাণ কত, 100 একক। 100 একক শ্রমিক ব্যবহার করছে। এই গ্যাস গ্যাস হলো আমাদের 240 একক, আর ইলেকট্রিসিটি হলো 500 ইউনিট। এটা প্রোডাকশনের জন্য আমাদের সব মিলে গ্যাস লাগছে হলো 100 একক। আর সব মিলে ইলেকট্রিসিটি প্রোডাকশন করতে গেলে ইলেকট্রিসিটি আর গ্যাস লাগছে কতটুকু, 130 ইউনিট। আর এখানে আমাদের গ্যাস প্রোডাকশনের জন্য ইলেকট্রিসিটি আর গ্যাস লাগছে কতটুকু, 340, 390 ইউনিট। আর শ্রমিক লাগছে 80 ইউনিট। তো আশা করি এই মডেলটা বুঝতে পেরেছো। আমাদের এখান থেকে 4 মার্কের কোশ্চেন থাকবে, এখানে আমরা ব্যাখ্যা দিয়েছি, এই ব্যাখ্যাটাই আমরা এখানে লিখেছি। তো আশা করি সেটা এখান থেকে আশা করলে বোঝা যাবে। আর একটা ইয়ে হলো, এই যে আমাদের একটা ফাঁকা থেকে গেছে, এটা আমাদের মিসিং হয়ে গেছে। এখানে 350 হবে। আমি এটা ইংরেজিতে বাংলায় লিখে ফেলেছিলাম, পরে এটা ইংরেজি করতে আর পরে ইয়ে হয়নি, করা হয়নি। তো এটা 350 হবে এখানে, বাদ বাকি সব ঠিক আছে। তো এখানে আমরা আসি। তো এরপরে আমরা দেখলাম যে তাহলে আমাদের যদি আমরা এখন উপাদান উৎপাদন বিশ্লেষণ করতে চাই, তাহলে আমাদের কি কি আসবে এখান থেকে। তাহলে আমরা উপাদান বিশ্লেষণ করতে চাই, তাহলে উপাদান বিশ্লেষণ করতে গেলে আমাদের সেই উপাদানকে আমরা কিভাবে ব্যাখ্যা দিচ্ছি। তাহলে এখানে আমরা দেখি কি কি পেয়েছি। একটা উপাদান পেয়েছি, আর এখানে উৎপাদন পেয়েছি, আর চূড়ান্ত চাহিদা পেয়েছি, আর আমরা পেয়েছি শ্রমের পরিমাণ। তাহলে আমরা যেভাবেই ব্যাখ্যা করি না কেন, আমরা এই উপাদান, উৎপাদন আর শ্রমের পরিমাণ এভাবেই ব্যাখ্যা করব, আর চূড়ান্ত চাহিদা এভাবেই ব্যাখ্যা করব। তাহলে আমরা বলবো উপাদান, মোট উৎপাদন, উপাদান, চূড়ান্ত চাহিদা এবং শ্রমের পরিমাণ, আমাদের যা আসবে এভাবেই ব্যাখ্যা হবে আর কি। তো এখন আমরা আসি আমাদের ফার্স্ট যেটা আছে উপাদান সহগ, অর্থাৎ দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করতে আমাদের কি পরিমাণ উপাদান লাগে সেটাকে আমরা এই উপাদান হিসাবে চিহ্নিত করি। তো এই উপাদান সহগ কি, উপাদান সহগ হলো আমার, দেখি আমরা এখান থেকে উপাদান সহগকে আমরা কিভাবে ব্যাখ্যা করি। তো এই উপাদান সহগকে আমরা ব্যাখ্যা করলাম, আমরা সবসময় নিচ্ছি AIJ। এটা একটু খাতা কলম নিতে হবে, এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা বলছি AIJ। তো আই বলতে আমাদের সবসময় মনে রাখতে হবে উপাদান। আইটা হলো আমাদের উপাদান, কি পরিমাণ উপাদান প্রয়োজন। আর যেটা সবসময় মনে রাখতে হবে এটা হলো আমাদের উৎপাদন। তাহলে আমরা দুটো জিনিস নিলাম, AIJ বলছি। আর সবসময় মনে রাখতে হবে এ আসা হলো এক ভিত্তিতে চিন্তা হবে, একটার জন্য কতটুকু। আর এক্স আসা হলো মোট। তাহলে AIJ অর্থ কি, যে হলো আমাদের একটা উৎপাদন, আই হলো উৎপাদন করতে কতটুকু উপকরণ লেগেছে, আর এটা আমাদের 1 ইউনিটের ক্ষেত্রে নির্দেশ করে, 1 টাকা সমান মূল্যমানের নির্দেশ করে। তাহলে আমি যদি বলি AIJ এর মিনিং কি, তাহলে আমরা বলছি যেও একটা শিল্প, আইও একটা শিল্প, আর এটা হলো আমাদের একের ভিত্তিতে চিন্তা আসবে। তাহলে আমি বলছি কি, এবার খাতা কলমে লিখতে হবে। তাহলে আমি বলছি এই যে তম শিল্প, যে তম শিল্প তার 1 টাকা মূল্যমানের পণ্য উৎপাদনের জন্য, অথবা 1 একক মূল্যমানের পণ্য উৎপাদনের জন্য আইতম শিল্প হতে কতটুকু পরিমাণ উপাদান সংগ্রহ করে। কারণ আমরা বলেছি কি আইটা হলো আমাদের উপাদান, আর যেটা হলো আমাদের উৎপাদন। তাহলে যে তম শিল্প তার 1 একক মূল্যমানের পণ্য উৎপাদনের জন্য আইতম শিল্প হতে কতটুকু পরিমাণ উপাদান সংগ্রহ করে সেটা আমাদের দেখায় ইনপুট কোএফিসিয়েন্ট, উপাদান সহগ। তাহলে আমরা কি বললাম, যেটাকে আমরা বলেছি শিল্প, এবং এ যেহেতু আছে একের ভিত্তিতে চিন্তা করতে হবে, এবং এটা টাকা মূল্যমানের ভিত্তিতে আমরা চিন্তা করি সচরাচর। তাহলে যে বলছি আমরা, যে তম শিল্প তার 1 টাকা মূল্যমানের পণ্য উৎপাদনের জন্য আইতম শিল্প হতে কি পরিমাণ উপাদান সংগ্রহ করে সেটা আমাদের দেখায় AIJ। বি ভেরি কেয়ারফুল। তাহলে এখন যদি বলা হয় AIJ এর ভ্যালু আমরা পেলাম 0.17, তাহলে 0.17 এর অর্থ কি, তাহলে যে হলো উৎপাদন, তাহলে যে তম শিল্প তার 1 টাকা মূল্যমানের পণ্য উৎপাদনের জন্য, 1 টাকা মূল্যমানের পণ্য উৎপাদনের জন্য আইতম শিল্প হতে, যে তম শিল্প তার 1 টাকা মূল্যমানের পণ্য উৎপাদনের জন্য আইতম শিল্প হতে 17 পয়সা, 0.17, তাহলে 17 পয়সার মূল্যমানের উপাদান সংগ্রহ করে। ক্লিয়ার? তাহলে এখন আমি যদি বলি এখানে দেয়া আছে A12, তাহলে A12 এর মিনিং কি, তাহলে আমরা বলছি 2 নাম্বার শিল্প, 2 নাম্বার শিল্প যদি আমরা বলি গ্যাস আমাদের 2 নাম্বার শিল্প ছিল, তাহলে গ্যাস সেক্টর তার 1 একক মূল্যমানের পণ্য উৎপাদনের জন্য বিদ্যুৎ সেক্টর, এটা 1 নাম্বার সেক্টর, বিদ্যুৎ সেক্টর থেকে 17 পয়সা মূল্যমানের উপাদান সংগ্রহ করে। এখন যদি বলা হয় A23, এটা 3টা শিল্প দেয়া আছে, তাহলে 3 নাম্বার শিল্প তার 1 একক মূল্যমানের পণ্য উৎপাদনের জন্য 2 নাম্বার শিল্প হতে
25 পয়সা মূল্যমানের উপাদান সংগ্রহ করে। আমি আশা করি এখানে সমস্যা নেই, পরে আমরা কোশ্চেন জিজ্ঞেস করব, তখন আশা করি আরো স্পষ্ট হবে। তো এরপরে আমরা আসি, আমরা এখন আগে বলেছিলাম যে গ্যাস আর ইলেকট্রিসিটি, তা না বলে আমরা এখন 3টা শিল্প বলছি। তো এই 3টা শিল্পের ক্ষেত্রে এখন আমরা উপাদান সহগটাকে ব্যাখ্যা দিলাম। তো এই উপাদান সহগ ম্যাট্রিক্স, তাহলে আগে আমরা বলেছিলাম এই এআই যেটা হলো আমাদের উপাদান সহগ, তো এই উপাদান সহগটাকে আমরা ম্যাট্রিক্সের মধ্যে নিয়ে এসেছি এবং আমরা শিল্প নিয়েছি কয়টা? 3টা। তাহলে সেই 3টা শিল্পের ক্ষেত্রে উপাদান সহগ ম্যাট্রিক্সটা কেমন হবে? তাহলে ম্যাট্রিক্সটা সবসময় মনে রাখতে হবে যে 11 12 13 21 22 23 31 32 33, এটা হলো আমাদের ফর্মুলা আর কি। তো এখানে আমরা বললাম কি A11, আই যে জায়গায় লিখেছি 11, এখানে লিখেছি 12 13, এখানে 21 22 23 31 32 33। তাহলে এই যে উপাদান সহগগুলো আমাদের দেয়া আছে, জানি আমরা যে উপাদান সহগগুলোর মান আমাদের দেয়া থাকে, তো এই মানগুলো কত কত দেয়া আছে? 0.2 0.3 0.5 0.4 0.2 0.3 0.3 0.1 0.1। এবং সবসময় মনে রাখতে হবে এই যে কলামগুলো যোগ করলে এর ভ্যালু কিন্তু কখনোই একের চাইতে বেশি হবে না, এর ভ্যালুগুলো কখনোই একের চাইতে বেশি হবে না, বরঞ্চ কম হতে পারে। এটা 0-র চাইতে বেশি হবে এবং এটা 1-এর চাইতে কম হবে। কেন আমরা ব্যাখ্যা দিচ্ছি। তো এখন এটা যদি বলা হয় যে আমি যদি এখন সাপোজ ধরে নেই A22 এর ভ্যালু ধরলাম আমি, এটা দেয়া আছে 0.2, তাহলে যদি বলা হয় 0.2 এর ব্যাখ্যা কি, তাহলে 0.2 এর ব্যাখ্যা হলো 2 নাম্বার শিল্প তার 1 একক মূল্যমানের পণ্য উৎপাদনের জন্য 2 নাম্বার শিল্প হতে, অর্থাৎ নিজ শিল্প হতে 20 পয়সা মূল্যমানের উপাদান সংগ্রহ করে। তাহলে এটা যদি বলি আমি যে 2 নাম্বার শিল্পটা আমাদের গ্যাস শিল্প, তাহলে গ্যাস শিল্প তার 1 টাকা মূল্যমানের গ্যাস উৎপাদনের জন্য নিজ শিল্প হতে 20 পয়সা উপাদান হিসাবে সংগ্রহ করে। এখন আমি যদি এটা বলতাম যে এখানে আমাদের 1.2 আছে, এটা 1-এর চাইতে বেশি, তাহলে কি হবে? আমরা বলেছি যে 0-র চাইতে কম হবে, 1-এর চাইতে কম হবে, 0-র চাইতে বেশি হবে। তাহলে এটা যদি 1.2 হতো তাহলে কি হতো? যে গ্যাস শিল্প তার 1 টাকা মূল্যমানের পণ্য উৎপাদনের জন্য নিজ শিল্প হতে 1.2 উপাদান হিসাবে গ্রহণ করে। তাই কি কখনো সম্ভব? কারণ আমার 1 টাকা মূল্যমানের পণ্য উৎপাদন করতে যে আমি কি 1 টাকা 20 পয়সা, অর্থাৎ নিজের থেকে তো নিলাম 1, যা প্রডিউস করেছি সবটাই, আবার অন্য জায়গার যে গ্যাসের উৎপাদন ছিল সেখান থেকে আবার 20 ইউনিট 0.2 ইউনিট গ্যাস আমি আবার নিয়ে নিয়েছি। তাহলে সেটা তো আমার লস হবে, কারণ আমি যদি 1 টাকা মূল্যমানের পণ্য উৎপাদন করতে যেয়ে যদি 1 টাকা 20 পয়সা খরচ করে ফেলি, তাহলে তো আমাকে কয়েকদিনের মধ্যেই মার্কেট ছেড়ে চলে যেতে হবে, কারণ আমার বাজার দাম যা তার চাইতে আমার উৎপাদন খরচটা বেশি হয়ে গেছে। তো এখানে আমরা দেখছি কি যে এখানে একটা উদাহরণ আমরা দেখছি যে 10 ইউনিট ইলেকট্রিসিটি প্রোডাকশন করতে যে আমাদের 3 ইউনিট গ্যাস লাগে, তাহলে 1 ইউনিটের জন্য কত লাগে? 0.3 আর কি। তো 0.3 ইউনিট গ্যাস লাগে। তো এর অর্থ কি? 0.3 এর ব্যাখ্যা কি? 0.3 হলো যে এখন যদি আমরা আসি যে এখানে আমাদের দেওয়া আছে বিদ্যুৎ শিল্পের 1 টাকা মূল্যমানের, এই যে আমরা একে কনভার্ট করে নিয়েছি, এআই যে সবসময় আমরা একে কনভার্ট করি, তাহলে 10 যেহেতু আছে এরকম ভাবে থাকলে আমরা একে কনভার্ট করে কি পেলাম? 1 টাকা মূল্যমানের বিদ্যুৎ উৎপাদনের জন্য 30 পয়সা মূল্যমানের গ্যাস উপাদান হিসাবে গ্রহণ করে। কে গ্রহণ করে? গ্যাস বিদ্যুৎ শিল্প গ্রহণ করে। তো এখন যদি বলা হয় এখান থেকে একটা কোশ্চেন, এই কোশ্চেনটা থাকে যে 0.3 এর অর্থনৈতিক ব্যাখ্যা দাও। এখানে আমাদের কি আছে? 0.3 দেখি আমাদের, তাহলে এই 0.3 আমাদের অর্থনৈতিক ব্যাখ্যা কি হবে? একটা 0.3 আছে, কিন্তু বি ভেরি কেয়ারফুল, এখানে আমাদের দেখতে হবে যে 0.3 আসলে কয় জায়গায় আছে। 0.3 তো আমাদের এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তো এখান থেকে যদি আমরা আসি যে 0.3 এর অর্থনৈতিক ব্যাখ্যা কি, তাহলে 0.3 দেখি কোন কোন জায়গায় আছে। এটা হলো আমরা বলছি A12 এর জায়গায় আছে, এটা A23 এর জায়গায় আছে, আর একটা আছে A31 এর জায়গায়। তো আমরা দেখলাম এই 3টা জায়গা আমরা নিয়েছি। তাহলে এখানে কি ব্যাখ্যা হবে? 2 নাম্বার শিল্প তার 1 টাকা মূল্যমানের পণ্য উৎপাদনের জন্য 1 নাম্বার শিল্প হতে 30 পয়সা মূল্যমানের উপাদান সংগ্রহ করে। আর এখানে যদি বলি A23 = 0.3 আছে, তাহলে কি হবে? 3 নাম্বার শিল্প 1 টাকা মূল্যমানের পণ্য উৎপাদনের জন্য 2 নাম্বার শিল্প হতে 30 পয়সা সমান উপাদান সংগ্রহ করে। আর যদি বলি A31 = 0.3 আছে, এর অর্থ কি? 1 নাম্বার শিল্প তার 1 টাকা মূল্যমানের পণ্য উৎপাদনের জন্য 3 নাম্বার শিল্প হতে 30 পয়সা মূল্যমানের উপাদান সংগ্রহ করে। তাহলে এখন আমি মুখ খুলে দিচ্ছি, আমি একটা ব্যাখ্যা জানতে চাই, তাহলে সেই এখন আনসার দেয়া যাবে। তো এখন যদি আমি কোশ্চেন করি যে আমাদের এরকম দেয়া আছে 0.2 এর অর্থনৈতিক ব্যাখ্যা কি, আমি একটু স্পেসিফিক ভাবে, রত্না বলো 0.2 এর অর্থনৈতিক ব্যাখ্যা কি? স্যার 0.2 তো এখানে, স্যার 0.2 তো এখানে যে কয় জায়গায় আছে? A11 এ আছে আর হচ্ছে A22 তে আছে, এই দুই জায়গাতেই আছে। যদি তাহলে এটার ব্যাখ্যা কি? A11 এ ধরি তাহলে হবে 1 এক- নাম্বার একই তো আছে শিল্প তো, আর এ এক থ্রি একক থ্রি তো মূল্যমানের আছে, পণ্য লাস্টে উৎপাদনের একটা জন্য আছে। A নং শিল্প হতে
20 পয়সা মূল্যমানের মূল্যমানের পণ্য সংগ্রহ করে। পণ্য না উপাদান আর তারপর কি, উপাদান উপাদান। উপাদান সংগ্রহ করে। তাহলে 1 নাম্বার শিল্প হ্যাঁ, বলা যাবে না, তারপরে এটা নিজ স্যার শিল্প যে বলতে হবে, এটা নিজ শিল্প বলতে হবে, কারণ 1 আছে। 1 নাম্বার শিল্প তো আবার বলার দরকার নেই, আচ্ছা ঠিক আছে। নিজ শিল্প তো হবে। এখন যদি A22 এর ব্যাখ্যা জানতে চাই, আমরা কার কাছে জানি? মানসুরার কাছে। স্যার আমার একটা কোশ্চেন হ্যাঁ, স্যার, এখানে যে 0.2 0.3 এগুলা কি আমরা নিজে থেকে নিচ্ছি নাকি? এইটা হলো পরীক্ষার সময় এটা অটো দেয়া থাকবে, আমি ব্যাখ্যা করার জন্য আমি নিজের মতো ধরে নিয়েছি। ও আচ্ছা, স্যার মানে আরেকটা এটা পরীক্ষার সময় ব্যাখ্যা করার জন্য একটা আন্দাজের উপর ধরে নিছেন না? না, আন্দাজের উপরে নিয়েছি, কিন্তু সেটা অবশ্যই 1.2 কোথাও নিয়েছি, এটা সব যোগ করে এটা 1 এর চাইতে কম হবে, কারণ এখানে আমাদের শ্রমিকের পরিমাণও আছে, সেটা আমরা পরে ব্যাখ্যা দিব আর কি। তো এখানে আমরা যদি 0.2 নেই, 0.2 এর ব্যাখ্যাটা দাও আমাকে মানসুরা, পরে আমি ব্যাখ্যা দিচ্ছি। স্যার 0.2 টা আছে A22 তে। তাহলে এর ব্যাখ্যা কি? এটা স্যার 2 নাম্বার শিল্পের 1 একক 1 টাকা মূল্যমানের হ্যাঁ 1 টাকার মূল্যমানের পণ্য উৎপাদনের জন্য উৎপাদন করতে 2 20 পয়সা কোন শিল্প থেকে গ্রহণ করে, উপাদান হিসেবে কোন শিল্প থেকে গ্রহণ করে? 2 আছে স্যার না, তাহলে 2 এটা নাম্বার শিল্প থেকে। 2 নাম্বার শিল্পকে বলবো নাকি নিজ শিল্প বলবো? এটা স্যার নিজ শিল্প বলবো। তাহলে 2 নাম্বার শিল্প তার 1 টাকা মূল্যমানের পণ্য উৎপাদনের জন্য নিজ শিল্প হতে নিজ শিল্প থেকে, হ্যাঁ 20 পয়সা মূল্যমানের উপাদান সংগ্রহ করে। অর্থাৎ যদি ইলেকট্রিসিটি উৎপাদন হয়, সে নিজেই কতটুকু কনজিউম করেছে ইলেকট্রিসিটি উৎপাদনের জন্য, 20 পয়সা সমান সে কনজিউম করেছে 1 টাকা যদি চিন্তা করি, ঠিক আছে? জি স্যার। 1 টাকা চিন্তা করলে সেটা। এবার আমি যদি বলি এই যে আমাদের ইনপুট কোএফিসিয়েন্টের ভ্যালু, এই যখন আমাদের ম্যাথ সলভ করা হবে এই কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো আমাদের অটো দেয়া থাকবে, এইরকম দেয়া থাকবে, এই যে পরীক্ষার সময় এটা দেয়া থাকবে, এইভাবেই দেয়া থাকবে। এটা কি, এটা স্যার কি? একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, স্যার আমাদের কি এই চ্যাপ্টারে ম্যাথ আছে, এই যে ম্যাট্রিক্সের এই ম্যাথ গুলি আছে? অবশ্যই আছে, এই ম্যাথ গুলোই তো এই চ্যাপ্টারে আছে, এই যে। ও আচ্ছা ঠিক আছে। এবং এটা সবচাইতে সহজ, এটা আমি একবার বললেই বোঝা যাবে, এবং এই স্যার জন্য এটা পরীক্ষাতে কত মার্কের জন্য থাকবে স্যার, একটু বললে সুবিধা হতো। এটা 10 মার্কের থাকবে। 10 10 মার্কের কি কি কোশ্চেন থাকবে তাও আমি বলে দিব, আমি একটা এক্সারসাইজ দিয়ে দিব, সেই এক্সারসাইজটা সবার সলভ করতে হবে, সলভ করে আমাকে দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে এখন আমরা আচ্ছা আসি স্যার। আমাদের নেক্সট টপিকে। তাহলে এখন আমরা শেষ করেছিলাম এখানে, তাহলে এবার যদি আমরা আসি, এখন যদি পরীক্ষার সময় বলা হয় যে 1 নাম্বার কলামের অর্থনৈতিক ব্যাখ্যা দাও, তা আমরা পত্রিকার কলাম জানি, তাহলে কলামগুলো আমাদের এইগুলো, একটা কলাম, দুটো কলাম, তিনটা কলাম, আর রো হলো আমাদের এইগুলো, এই যে একটা, দুটো, তিনটে, এখানে 3টা কলাম 3টা রো আছে। তাহলে এখন যদি আমাদের বলা হয় যে 1 নাম্বার কলামের ব্যাখ্যা কি, তাহলে 1 নাম্বার কলামে আমাদের দেখি কত কত আছে। তাহলে 1 নাম্বার কলামের ভ্যালু আমাদের দেওয়া আছে 0.2, 0.4 আর 0.3। তাহলে যদি বলা হয় যে, আমি যদি বলি যে 1 নাম্বার শিল্প তার 1 একক মূল্যমানের পণ্য উৎপাদনের জন্য নিজ শিল্পতে 20 পয়সা নিয়েছে, 2 নাম্বার শিল্পতে 40 পয়সার উপাদান নিয়েছে, আর 3 নাম্বার শিল্পতে, সব পেছন দিকে 1, তাহলে সব 1 নাম্বার শিল্প, এখানে 30 পয়সা মূল্যমানের উপকরণ নিয়েছে। তাহলে এখন যদি আমরা বলি যে 1 নাম্বার শিল্প সব মিলে কতটুকু উপকরণ নিয়েছে, তাহলে উপকরণ নিয়েছে এখান থেকে দেখছি কি 0.2, 0.4 আর 0.3, 90 পয়সা মূল্যমানের উপকরণ নিয়েছে। তাহলে 1 নাম্বার শিল্প তার 1 টাকা মূল্যমানের পণ্য উৎপাদনের জন্য নিজ শিল্প, 2 নাম্বার শিল্প এবং 3 নাম্বার শিল্প হতে 90 পয়সা মূল্যমানের উপকরণ সে নিয়েছে। এই যে আমরা এখানে দেখলাম কি 0.9 প্রথমটা যোগ করে, এখানে আমাদের বলা হচ্ছে কি উপকরণ সহগ ম্যাট্রিক্সের কলামের সমষ্টির ব্যাখ্যা করো। তা প্রথম কলামটা এটা আমাদের দেয়া আছে, তা 3টা যোগ করে আমরা পেলাম 0.9। তাহলে সবগুলোর পেছনে 1 আছে, এই যে 1। তাহলে 1 নাম্বার শিল্প নিজ শিল্প, 2 নাম্বার শিল্প এবং 3 নাম্বার শিল্প হতে 90 পয়সা মূল্যমানের উপাদান সংগ্রহ করেছে। তাহলে আমি যদি বলি 1 টাকা মূল্যমানের পণ্য আমি উৎপাদন করেছি, তার মধ্যে 90 পয়সা আমি নিজ শিল্প 2 নাম্বার এবং 3 নাম্বার থেকে নিয়েছি, তাহলে বাদ বাকি 10 পয়সা কোত্থেকে আসলো? এই 10 পয়সা কোথায় গেছে? তাহলে এই 10 পয়সাটা আসলে আমাদের কি? তাহলে এই যে 10 পয়সা, এই 10 পয়সাটা আমরা বলছি এটা আমাদের শ্রমিকের জন্য নিয়েছি। অর্থাৎ শ্রমিকটা কি, শ্রমিকটাকে আমরা বলছি A01। তাহলে 1 নাম্বার শিল্প কতটুকু শ্রমিক নিয়েছে? তাহলে আমি যদি বলি 1 টাকা মূল্যমানের পণ্য উৎপাদন, তাহলে 1 মাইনাস A11 ব্র্যাকেট দিলাম, যোগ A21 যোগ A31 করলেই আমাদের 10 পয়সা বের হয়ে যায়। এই যে 0.9 আমরা এখান থেকে এগুলো যোগ করে 0.9 পেয়েছিলাম, তাহলে 1 মাইনাস 0.9 বাদ দিয়ে দিয়েছি, তাহলে এটা কত থাকে 0.10। তাহলে আমরা বলছি কি, এই যে আমরা A01 বলেছি, এখন কিন্তু জিরো সবসময় আমরা প্রাথমিক উপাদানের ক্ষেত্রে বলি, এই যে প্রাথমিক উপাদান,
আর এগুলো কিন্তু সব 1 নাম্বার শিল্প, 2 নাম্বার শিল্প, 3 নাম্বার শিল্প। তাহলে 1 নাম্বার শিল্প তার 1 টাকা মূল্যমানের পণ্য উৎপাদনের জন্য 90 পয়সা নিয়েছে নিজ শিল্প, 2 নাম্বার শিল্প এবং 3 নাম্বার শিল্প হতে। তাহলে 90 পয়সা যদি 3টা শিল্প থেকেই নেয়, তাহলে বাদ বাকি যে 1 টাকা মূল্যমানের পণ্য উৎপাদনের জন্য 10 পয়সা বাকি আছে, 1 মাইনাস 0.9 করলে সেই 10 পয়সা সে কোথা থেকে নিয়েছে? সেই 10 পয়সা সে উপকরণ হিসাবে কি সংগ্রহ করেছে? সে প্রাথমিক উপাদান নিয়েছে, অর্থাৎ শ্রমিক নিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলছি 1 নাম্বার শিল্পের উৎপাদন, আর 0টা হলো কি আমাদের কতটুকু প্রাথমিক উপাদান আমরা গ্রহণ করেছি। তো এখান থেকে আমরা বলি যে আমাদের যদি বলি যে এখানে আমাদের প্রাথমিক উপাদান আমাদের 0.10, তাহলে মোট উৎপাদনের জন্য আমাদের প্রাথমিক উপাদান কতটুকু সেটা কিন্তু চাইতে পারে। তাহলে এখানে যদি আমাদের মোট উৎপাদন হয় যদি 100 একক হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কতটুকু প্রাথমিক উপাদান লেগেছে? তাহলে 100 ইন্টু 0.10, তাহলে সেক্ষেত্রে আমাদের 10 একক আসে হলো প্রাথমিক উপাদান। অর্থাৎ আমরা এখানে একের ভিত্তিতে চিন্তা করছি, কিন্তু আমাদের মোট উৎপাদনটা তো চিন্তা করতে হবে। মোটের সময় কিন্তু এগুলো সব এক্স হয়ে যাবে এর জায়গায়। আমরা বলেছি এ থাকলে 1 আর এক্স থাকলে মোট। তাহলে এখানে যদি মোট শ্রমিক চাই তাহলে x01 হয়ে যাবে, x02 হয়ে যাবে, x03 হয়ে যাবে। এখন একটা কোশ্চেন আমি করতে চাই যে কলামের ব্যাখ্যা আমরা দেখলাম, যদি আমি সেকেন্ড কলাম থেকে বলি তাহলে সেকেন্ড কলামের জন্য আমাদের 2 নাম্বার শিল্প কতটুকু শ্রমিক নিয়েছে? তাহলে 2 নাম্বার শিল্প উপাদান হিসাবে নিয়েছে হলো 0.3, 0.2 আর 0.1, 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার শিল্প হতে। তাহলে সেটা হলো 0.6। তাহলে 1 মাইনাস 0.6 করলে আমরা কত পেলাম? 0.4। তাহলে সে 0.4টা কি নিয়েছে? 0.4টা নিয়েছে সে শ্রমের পরিমাণ বা প্রাথমিক উপাদান, সে 0.4 সংগ্রহ করেছে। তাহলে এখন এটা 3 নাম্বারটার বেলায় 0.5, 0.3, 0.1, তাহলে 3 নাম্বার শিল্প নিজ শিল্প, এই 1 নাম্বার শিল্প, 2 নাম্বার শিল্প এবং নিজ শিল্প হতে 90 পয়সা উপাদান গ্রহণ করেছে। তাহলে বাদ বাকি 10 পয়সা সে শ্রমিক নিয়েছে। এখন একটা কোশ্চেন আমি করতে চাই, রত্না আনসার দাও। আমি কোশ্চেনটা করি, মুখটা খুলে দিয়েছি আমি, এবার আনসার দিতে পারো। হ্যাঁ, এখন আনসার দাও। এখন আমি যদি বলি এই রোর ব্যাখ্যাটা কি? রোর ব্যাখ্যা তো আমি দেই নাই, রোর ব্যাখ্যাটা কি বলো? এই প্রথম রোটার ব্যাখ্যা দিলে আমি বুঝতে পারবো, 2, 3 নাম্বারও ব্যাখ্যা দেওয়া যাবে। স্যার প্রথম রোটা স্যার যে একটু আগে যেভাবে বুঝিয়েছেন ওইভাবেই বলবো? না, ওইভাবে বললে তো হবে না, এটা তো এইখানে তো এটা পেছন দিকে চেঞ্জ হয়ে গেছে, এটা 1, এটা 2, এটা 3। না স্যার, এখানেও তো মানে যে 1 নাম্বার, যেমন A11 এর মান হচ্ছে 0.2, তারপর না, অত A12 ব্যাখ্যা এর দেওয়া মান দরকার, হচ্ছে ওটা আমরা 0. দেখতে পাচ্ছি, ওটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সব মিলে এটা হ্যাঁ, কি ওগুলি সবগুলি যোগ করলে তাহলে আমি যদি হচ্ছে আমি যদি বলি এইভাবে, 1 নাম্বার শিল্প, 2 নাম্বার শিল্প এবং 3 নাম্বার শিল্প তাদের উৎপাদনের জন্য কয় টাকা মূল্যমানের পণ্য? 1 টাকা স্যার মূল্যমানের 10, উৎপাদনের এখানে জন্য দশমিক 1 টাকা মূল্যমানের পণ্য। 10 হবে, তিনটা যোগ করলে 10.10 হবে, তাহলে আরে 1 থেকে 10.10 বিয়োগ। আর 0.10 হয় নাকি? এটা তো 1 হয়। তাহলে আমি বলছি কি, 1 নাম্বার শিল্প, 2 নাম্বার শিল্প, 3 নাম্বার শিল্প তাদের 1 টাকা মূল্যমানের পণ্য উৎপাদনের জন্য 1 নাম্বার শিল্প হতে 1 নাম্বার শিল্প হতে কত টাকা মূল্যমানের পণ্য নিয়েছে? 1 টাকা মূল্যমানের পণ্য নিয়েছে। এই যে জি 0.2, স্যার। 0.3, 0.5, এটা কিন্তু এগুলো সব ইনপুট, কিন্তু সব এক সেক্টর থেকে নিচ্ছে। এই যে ইনপুট কিন্তু সব 1, আর এই বেলায় কোনটা ছিল? আউটপুট 1, কিন্তু ইনপুট গুলো বিভিন্ন সেক্টর থেকে নিয়েছিল। আমরা আজকে পুরোটা শেষ করতে পারবো না, ম্যাথে যেতে পারবো না, তো আমরা এইগুলোই আগে ব্যাখ্যা করার চেষ্টা করি। তাহলে এখান থেকে আমরা দেখছি কি যে এটা হলো আমাদের ইনপুটের ক্ষেত্রে সেম, আর এটা আউটপুটের ক্ষেত্রে সেম। এই যে ইনপুট 1, 1, 1, 1 1 নাম্বার 2 শিল্প থেকে 1 তারা নিচ্ছে। যেমন 1 নাম্বার শিল্প নিজ শিল্পতে 0.2 নিচ্ছে, 2 নাম্বার শিল্প 1 নাম্বার শিল্পতে 0.3 নিচ্ছে, 3 নাম্বার শিল্প 1 নাম্বার শিল্পতে 0.5 নিচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা আসি এর পরের ব্যাখ্যায় আসি। যার ক্লাস করার দরকার ছিল তাকে আমরা দেখছি না, আওয়াল। তো এরপরে যদি আমরা আসি, এরপরে আমরা দেখি তাহলে এগুলো আমাদের সবাই কতটুকু পরিমাণ শ্রমিক লাগছে সেটার ব্যাখ্যা দেওয়া হচ্ছে, শ্রমিক পর্যন্ত ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এখন যদি কোশ্চেন এমন থাকে যে 1 নাম্বার শিল্প যদি 1000 একক দ্রব্য উৎপাদন করে, এখন আমরা যে ম্যাথমেটিক্সটা সলভ করব, আমাদের যে ম্যাট্রিক্সটা দেয়া থাকবে, সেই ম্যাট্রিক্স থেকে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আর চাহিদা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা দেয়া থাকার ফলে আমরা কিন্তু মোট চাহিদার পরিমাণ পেয়ে যাব। এখন আমাদের এখানে একটা কোশ্চেন দেয়া আছে, সাপোজ এই কোশ্চেনটা এভাবেই থাকে আর কি, এটা 3 মার্কের কোশ্চেন থাকে, ওই 10 মার্কের মধ্যেই 1 নাম্বার শিল্প যদি 1000 একক দ্রব্য উৎপাদন করে তাহলে মোট কি পরিমাণ শ্রম প্রয়োজন? ক্লিয়ার? তাহলে আমরা বলছি কি 1 নাম্বার শিল্প যদি 1000 একক দ্রব্য উৎপাদন করে তাহলে মোট কি পরিমাণ শ্রমের প্রয়োজন। তাহলে আমরা এখান থেকে দেখি মোট শ্রম বের করতে গেলে আমাদের কি দরকার। আমরা জানি যে আমাদের 1 এককের জন্য শ্রম কতটুকু লেগেছিল? 0.1, 1 টাকা 10 পয়সা মূল্যমানের বা 0.10 একক আমাদের শ্রমিক লেগেছিল। তাহলে এখানে আমাদের দেয়া আছে কত? 1000 একক। তাহলে আমি যদি বলি A01 সমান দেয়া আছে 0.1, তাহলে x01 কত হবে? অর্থাৎ আমি বলছি মোট কি পরিমাণ শ্রম প্রয়োজন, তাহলে মোট হলে আমাদের x চলে আসছে কিন্তু সামনে। তাহলে A01 যদি 0.1 থাকে তাহলে x01 কত হবে?
তাহলে আমাদের x1 এর ভ্যালু কত দেয়া আছে? x1 অর্থ কি? মোট উৎপাদন। আমি a1 অর্থ হলো একটা উৎপাদনের কথা চিন্তা করি, আর x1 যখন তখন কিন্তু মোট উৎপাদন। তাহলে মোট উৎপাদন দেয়া আছে 1000 একক। তাহলে 1000 একক যদি দেয়া থাকে তাহলে x01 এর ভ্যালু কত হবে? তাহলে x01 হবে a01 ইনটু এই যে x1 দেয়া আছে সেটা হলো হবে আমাদের x01। তাহলে x01 এর অর্থ কি? এইখানে আমাদের 1 নাম্বার শিল্প তার এখানে কত দেয়া আছে? 1000 একক মূল্যমানের পণ্য উৎপাদনের জন্য মোট কতটুকু উপাদান সংগ্রহ করে, মোট উপাদান কতটুকু সংগ্রহ করে। তাহলে মোট উপাদান কতটুকু সংগ্রহ করে? 0.1 ইনটু 1000। তাহলে 1000 এককের জন্য 0.1 ইনটু 1000 করলে আমাদের 100 একক শ্রম লাগছে, কারণ a0 এর মান আমি জানি, 1 এর মান জানি 0.1। তাহলে x01 এর মান আমাদের 0.1 ইনটু 1000, তাহলে এখানে হবে আমাদের 100 একক। তাহলে এই সেম ভাবে আমাদের x02 অর্থাৎ 2 নাম্বার শিল্প মোট কি পরিমাণ নেয়? তাহলে a02 এর অর্থ আমরা জেনেছিলাম। a02 এর ভ্যালু কত আমি একটু জিজ্ঞেস করি, দেখি কার মনে আছে। এবার কলিমুন্নিসা বলো, a02 এর ভ্যালু কত ছিল? এ তো দেখি মুখ খুলছে না। অর্পিতা বড়ুয়া বলো। আমি কিন্তু এখন সবাইকে মিউট করার ক্ষমতা দিয়েছি। এরা কি আদৌ ক্লাসে আছে? হ্যাঁ আছে। এখন a02 এর ভ্যালু কত ছিল? আমি আর একবার সুযোগ দিচ্ছি, এখানে এসে সুযোগ দিচ্ছি। a02 এর ভ্যালু কত? a02 এর ভ্যালু 0.3 স্যার। 0.3 কোথা থেকে আসলো? ও বলো, রত্না বলো। a02 হুম a02 স্যার এখানে তো a12 a00 প্রাথমিক উপাদান a02, এটা কি a12 এর মান 0.3 আমি কি এটাকে তাই আসবে? বলেছিলাম মোট উৎপাদন 2 নাম্বার শিল্প মোট কতটুকু নিয়েছে উপাদান হিসাবে? নিজ শিল্প 2 নাম্বার থেকে, এই 2 নাম্বার 1 নাম্বার আর 3 নাম্বার থেকে কতটুকু নিয়েছে? 0.6 না? তাহলে জি বাদ বাকি স্যার। কতটুকু থাকে? শ্রমিক কতটুকু থাকে? 0.4। তাহলে a02 হলো জি 0.4। স্যার 0.4। তাহলে এখন আমি যদি বলি যে আর কে আছে এখন? অর্পিতা বলো। যদি আমি বলি তাহলে 3 নাম্বার শিল্প কতটুকু পরিমাণ নিয়েছে, তাহলে a03 এর ভ্যালু কত বলো? শুনতে পাচ্ছি না, এখন আমার স্পিকার অন না। হ্যাঁ, কতটুকু আছে? এটা তো হচ্ছে 0.9। 0.9 কি করে হয় শ্রমের পরিমাণ? 02 বলেছি আমি কি বলেছি যে a12 বা a23 বা a33? এটা তিনটা মিলে তো 0.9 আছে, তাহলে প্রাথমিক উপাদানটা কত হবে? 1 মাইনাস 0.9, তাহলে a03 হবে 0.1। তাহলে যদি মোট পরিমাণ হয়, যদি আমার ধরি 100 একক, তাহলে আমাদের এখানে এই সেক্টরে শ্রম কতটুকু লেগেছে? Um, 100 ইন্টু স্যার 100 ইনটু স্যার 0.1। তাহলে কত আসে? 10 একক শ্রম লেগেছে। হ্যাঁ স্যার। বোঝা গেছে এখন? এটা হলো আমি যে উৎপাদন করছি, এখানে 90 পয়সা আছে, কারণ 3 নাম্বার শিল্প তার সব উৎপাদনের জন্য 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার থেকে নিয়েছে 90 পয়সা। তাহলে বাদ বাকি যে 1 টাকা মূল্যমানের, তাহলে সেই 1 টাকার জন্য বাদ বাকি 10 পয়সা কোত্থেকে আসবে? শ্রমিক থেকে। তাহলে a01 কেন বলছি? 1 নাম্বার শিল্প তার 1 টাকা মূল্যমানের উৎপাদনের জন্য 0 বলেছি, তাহলে 0 টাকা আমরা বলছি প্রাথমিক উপাদান। তাহলে শ্রম নিয়েছে কতটুকু? 10 পয়সা সমান। আর এখানে সে 2 নাম্বার শিল্প কতটুকু নিয়েছে? 0.3, 0.2 আর 0.1 নিয়েছে, তাহলে 0.6 সে এখান থেকে নিয়ে নিয়েছে নিজ শিল্প 2 নাম্বার, এই 1 নাম্বার শিল্প, নিজ শিল্প আর 3 নাম্বার শিল্প হতে। তাহলে বাদ বাকি যে 1 টাকা মূল্যমানে তার 0.4টা সে শ্রমের জন্য নিয়েছে। তাহলে a02 হলো এই যে পেছনে 2 আছে, তাহলে a02 হলো আমাদের 0.4। আর এখানে আছে আমাদের 0.2, 0.4, 0.3, 0.9 আছে, তাহলে a01 হলো 0.1। এখন আমরা আসি দেখি এখানে আমাদের কত আছে। এই যে এখন আমরা যদি বলছি যে এখানে যদি x2 সমান সমান 500 হয়, তাহলে a02 কত হবে? তাহলে দেখি আমরা 500 ইন্টু 0.4, 500 ইন্টু 0.4 করলে যেটা আসে, 0.4 আমরা পেয়েছিলাম, এখানে 0.6 ছিল না? 0.6 ছিল, 3 2 1, 0.6 2 নাম্বার শিল্প। তাহলে 0.6 থাকলে এখান থেকে আমরা সেটা জাস্ট কি করে দিয়েছি? গুণ করে দিয়েছি 500 এককের জন্য। তাহলে 500 ইন্টু 0.4 করলে 20 একক, নাকি 200 হবে? 20 একক, 20 একক হবে, সম্ভবত 20 হবে। আচ্ছা, এরপরে আমরা আসি যে 0.4 200 হবে, 200 একক শ্রম সে নিচ্ছে। আর যদি বলি x03 যদি 200 হয়, তাহলে 200 ইন্টু 0.1, এটা হয়তো 20 হবে, 10%।
তাহলে এখন আমরা দেখলাম যে আমাদের A01 বের করার নিয়ম হলো 1 মাইনাস A11 A21 A31, A02 বের করার নিয়ম হলো 1 মাইনাস A12 A22 A32, 11 12 13 কিন্তু এখন আর না, 11 21 31, 12 22 32, 13 23, ওই যে ওই জাস্ট কলাম গুলোকে যোগ করলে যেটা আসে সেটা এক থেকে বাদ দিলে আমাদের A01 A02 A03 বের হয়ে যাবে। আচ্ছা স্যার, হ্যাঁ এই যে এক মানে A02 আমরা 100 ধরতেছি বা A03 আমরা ওইটা আমি তো বললাম যে এই যে আমাদের x1 এর ভ্যালুগুলো আমরা বললাম যে এটা আমরা জাস্ট ব্যাখ্যা করার জন্য ধরেছি আর কি, ঠিক আছে? এই যে আচ্ছা এই যে x1 এর ভ্যালু কত নিয়েছি 100, x2 বলেছি 500 আর x3 বলেছে 200, এটা আমরা দেখাতে চাইছি যে ওই एग्जांपल থেকে আমরা আসলে মানগুলো বের করতে পারি কিনা। কিন্তু আমাদের এখানে কি দেয়া আছে, এই যে আমাদের এই রকম কোশ্চেন দেয়া থাকবে, এই যে তাহলে এখান থেকে কি দেয়া আছে, শিল্প সময়ের মোট উৎপাদনের পরিমাণ নির্ণয় করো, তাই x1 x2 x3 এখান থেকে বের হয়ে যাবে। এখন যদি আমরা সমাধানে যাই তাহলে x1 x2 x3 এর মান কিন্তু বের হয়ে যাবে। তো x1 x2 এর মান বের হয়ে গেলে কিন্তু আমি তখন এখান থেকে কতটুকু শ্রম লাগবে সেটা বের করে ফেলতে পারবো এক নাম্বার শিল্পের জন্য। 2 নাম্বার শিল্পের জন্য কতটুকু শ্রম লাগবে, মোট কতটুকু লাগবে সেটাও কিন্তু বের করে ফেলতে পারবো। একের জন্য যদি লাগে এখানে কত 0.7 আছে না, তাহলে 0.3, তাহলে x1 এর মান যদি বের হয়ে যায় তাহলে x1 * 0.3 করলে কিন্তু মোট কতটুকু শ্রম লাগবে সেটা কিন্তু বের হয়ে যাবে। আবার এই সেক্টরে 2 নাম্বারের জন্য কতটুকু শ্রম লাগবে সেটাও কিন্তু বের হয়ে যাবে। আবার এখানেও সেম, এখানেও কিন্তু কতটুকু শ্রম লাগবে সেটাও বের হয়ে যাবে। তো এই যে আমাদের পদ্ধতিটা ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশনের জন্য আমাদের টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স কি সেটা বের করতে হয়। আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে যদি আমরা ইনপুট কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, যেটাকে আমরা বলেছিলাম এ সমান সমান আমরা নিয়েছিলাম aij, সেটা আমাদের কিন্তু দেখতে হবে। আর অভেদ ম্যাট্রিক্স আমরা জানি, অভেদ ম্যাট্রিক্সটা কেমন 0 1 0 0 0 1 0 0 0 1, এটা আমরা জানি। আর এখানে কিন্তু আমাদের এই আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে অভেদ ম্যাট্রিক্সটা, এই ইনপুট কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা বাদ দিলে, অভেদ ম্যাট্রিক্স থেকে উপাদান সহগ ম্যাট্রিক্স বাদ দিলে আমরা পাই প্রযুক্তিগত ম্যাট্রিক্স। এটা কিন্তু পরীক্ষায় 1 মার্কের কোশ্চেন আসে। এরপর আমরা ডিটারমিন্যান্টস বের করতে হবে। এই টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সটা যে পাবো এখান থেকে আমাদের ডিটারমিন্যান্টস বের করতে হবে। ডিটারমিন্যান্টস বের করে এরপরে আমাদের ওই উপাদান উৎপাদন সহগের ম্যাট্রিক্সের যে ফর্মুলা Tx = D সেটা আমরা নিব। এরপরে আমাদের শেষমেশ ক্রেমার্স রুল আছে। তো এই ক্রেমার্স রুলটা কিভাবে সমাধান করতে হয় আশা করি সেটা সবাই পরের ক্লাসে দেখে রাখবে একবার অন্তত। আমাদের এখন আর সময় নেই, 1 মিনিটেরও কম সময় আছে। তো সেই ক্রেমার্স রুলটা দেখলে আশা করি সবার এই পরের আর কোনো সমস্যা থাকবে না। এটা খুবই সহজ ইজি অংশ, তো আশা করি এখানে আর কোনো প্রবলেম থাকবে না। আর এখানে আমরা নেক্সট ক্লাসে এখান থেকে আমরা ফিডব্যাক নেওয়ারও চেষ্টা করব যে কে মানে কোনো অসুবিধা কারোর কোথাও আছে কিনা, তাহলে সেক্ষেত্রে আমাদের আশা করছি আর কারোর কোনো সমস্যা থাকবে না। আমাদের এখন আর সময় নেই। আজকের এটাতে কি ইউটিউবে দেওয়া হবে? আজকে যতটুকু আছে ততটুকু থাকবে, এর পরের টুক পরে দেয়া হবে পরের ক্লাসে। আমরা ম্যাথমেটিক্সটা পরের ক্লাসে দেখাবো, আজকের ক্লাসে তো আশা করি সমস্যা থাকার কথা না। আজকে যতটুকু শেষ হয়েছে এতটুকু আমাদের ইউটিউবে থাকবে, পরের ক্লাসে শেষ অংশটুক আবার ইউটিউবে দেওয়া হবে। আমি ভেবেছিলাম শেষ করতে পারবো কিন্তু শেষ হয়নি আর কি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এটা কিন্তু একটু বই পড়তে হবে, না হলে কিন্তু পারা যাবে না। আর এখান থেকে মাস্ট কোশ্চেন আসবে, আর মাস্টার্সে কিন্তু পরীক্ষা হবে। আমি এবারেরটা না হয় মিস যাবে যারা আছে